আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি এপিসোড 2 এসে গেছে। যারা এখন পর্যন্ত এপিসোড 1 দেখেননি তাদেরকে অনুরোধ করব দ্রুত এপিসোড 1 দেখে নিতে। এপিসোড 1 আই বাটনে দেওয়া থাকলো। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে ইয়েলোম্যান সোফিয়ার রূপ ধরে টাউনশিপে উপস্থিত হয়, এমনকি সে তার পিতাকে মেরে ফেলে। এরপর থেকে শুরু হয় এপিসোড 2। রাতের বেলায় কেনি যখন ঘুমিয়েছিল হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তখন সে একটু চেক করতে চায় যে সোফিয়া এই মুহূর্তে কি করছে। সেই মুহূর্তে এসে দেখতে পায় সোফিয়া কোথাও নেই, এমনকি ক্লিনিকের দরজা খোলা। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে সোফিয়া বাইরে গিয়ে কান্না করছে। কেনি তাকে ভেতরে নিয়ে আসার কথা বললে সোফিয়া কাঁদতে কাঁদতে বলে যে সে যাবে না, এর কারণ তার বাবা মারা গেছে, আর এজন্য সে ভেতরে উচ্চস্বরে কাঁদতেও পারছে না, যার জন্য সে বের হয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তে চতুর সাইড থেকে রাক্ষস এসে তাদের ঘিরে ধরে। এটা দেখে সোফিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কেনির সামনে অভিনয় করে, সাথে সাথে কেনি তাকে ভেতরে নিয়ে যায় আর চেঁচিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম বাইরে না যেতে। তখন সোফিয়া কাঁদতে কাঁদতে বলে তার বাবা আর বেঁচে নেই। তখন কেনি শান্ত হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে তাদের কান্নার শব্দ শুনে মেরিয়াল বেরিয়ে আসে। মেরিয়াল সোফিয়ার কান্না শুনে বুঝতে পারে তার বাবার সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি সেদিকে ছুটে যায় এবং তার পাস চেক করে দেখে সে আর বেঁচে নেই। পরের দিন সকালে এলজেন যখন সেই রুম থেকে বের হচ্ছিল তখন সে বাইরে দেখতে পায় বয়েড বসে আছে। তখন বয়েড এলজেনকে বলে তোমার সাথে কিছু কথা রয়েছে, এজন্য তাকে সেই ঘরে যেতে বলে। তারপর ক্লিয়ার ভাবে বলে শহরের লোকজন তোমার হাত এবং চোখের অবস্থা দেখে জিজ্ঞেস করবে তোমার সাথে কি হয়েছে। তখন তুমি মিথ্যে বলবে যে ফাতিমাকে সাহায্য করতে গিয়ে তুমি একটি চোখ হারিয়েছ। এলজিন বলে যদি এসব কথা না বলি তাহলে? বয়েড বলে যদি না বলো তাহলে শহরের সবাইকে আমি বলবো টেলিকে তুমি হত্যা করেছিলে, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি, আর এরপর তোমার শাস্তি হিসেবে তোমাকে সেই বক্সে রাখবো, যে বক্সে রাখলে রাতের বেলায় রাক্ষসেরা তোমাকে ছিঁড়ে খাবে। অর্থাৎ বয়েড সেই বক্সের কথা বলছে যে বক্সে সিজন 1-এর সেই লোকটিকে রাখা হয়েছিল, অতঃপর রাক্ষসেরা রাতের বেলায় তাকে ছিঁড়ে খেয়েছিল। সেই বক্সের কথাই বলা হচ্ছে। এলজিন এবার তার কথা শুনে রাজি হয়। তারপর বয়েড যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেছন থেকে এলজিন তাকে বলে সত্যটা তুমি কখনোই চাপিয়ে রাখতে পারবে না, সেটা বের হয়ে আসবেই। উত্তরে বয়েড বলে তোমাকে আগেই বলেছিলাম এটা আমি কখনোই হতে দেব না। এদিকে ডাইনারি রাতের বেলায় ঘুমিয়েছিল আর ঠিক সকাল হতেই সেই রেডিওতে অ্যালার্ম বেজে ওঠে। সেই শব্দে তার ঘুম ভেঙে যায় আর সাথে সাথে গুড মর্নিং নামের একটি গান প্লে হয়। আর এই গানের সাথে সাথে দেখানো ম্যাথিউস ফ্যামিলি সহ শহরের প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে যায়। তখন বয়েড হাত মুখ ধুয়ে কলোনি হাউস থেকে বের হয়ে আসে। হঠাৎ সে শহরের ভেতরে যেখানে জিম ম্যাথিয়েজের বাড়ি সেখানে মোটেল লেখা বড় একটি সাইনবোর্ডের সাথে কিছু একটা ঝুলানো দেখতে পায়। বয়েড সেটা ক্লিয়ার দেখার জন্য ভেতর থেকে একটি দূরবীন বের করে নিয়ে আসে। তারপর সেটা দিয়ে দেখে সেখানে বস্তার ভেতরে কিছু একটা ঝুলানো রয়েছে আর নিচ থেকে রক্ত চুয়ে পড়ছে। এটা দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে শহরের ভেতরে চলে আসে যেখানে জিমের বাড়ি। ততক্ষণে শহরের সমস্ত লোক সেটা দেখতে পেয়েছে। বয়েড দেখতে পায় চুয়ে চুয়ে রক্ত পড়ছে। ঠিক তখনই প্রচন্ড ঘাবড়ানো অবস্থায় তাবিতা ঘর থেকে বেরিয়ে আসে, কারণ সে ভেবেই নিয়েছিল এটা হয়তো জিমের বডি, কারণ সে গতকাল ঘরে ফেরেনি। অর্থাৎ গতকাল বলতে সিজন 3 শেষের এপিসোডের কথা বলা হচ্ছে। তখন ইথানও বেরিয়ে আসে আর সেও ভেবে নেয় এটা হয়তো তারই বাবার লাশ। তাবিতা তাড়াতাড়ি ইথানকে ঘরের ভেতরে নিয়ে যায়। তখন সিঁড়ি পেয়ে জুলির নিচে নামছিল। সে তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তাবিতা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তেমন কিছুই হয়নি। ঠিক সেই সুযোগে ইথান এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর সে বাবা বাবা বলে চিৎকার করছিল। বয়েড তাড়াতাড়ি তাকে আটকায় আর ট্রেলারের ভেতরে এই অংশটুকুই দেখানো হয়েছিল। ইথান তাকে জিজ্ঞেস করে এটা কি তার বাবার লাশ। বয়েড সেই বিষয়ে তাকে উত্তর না দিলেও তাকে উত্তেজিত হতে মানা করে। তখনই তাবিতা এসে ইথানকে তার বোনের সাথে খামারে পাঠিয়ে দেয় যেন তারা দুজন সেদিকে ব্যস্ত থাকতে পারে আর তারা বড়রা এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তাবিতা প্রচন্ড পরিমাণে অস্থির হয়ে যাচ্ছিল, ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছিল না। বয়েড তাকে সান্ত্বনা দেয়, তারপর জেডকে বলে তাকে হেল্প করার জন্য যেন তারা দুজন সেটাকে নামাতে পারে।
তারপর তারা দুজন মিলে সেই দড়ি খুলে আস্তে আস্তে নিচে নামায়, আর সেটা দেখেই বোঝা যাচ্ছিল তাবিতার ভেতরে কি হচ্ছে। সেই ঝুলন্ত বস্তা নামানো হয়ে গেলে তাবিতার সাহস নিয়ে সেদিকে এগিয়ে যায়। তখন বয়েড সেই বস্তাটা খুলতে গেলে তাবিতা তাকে বারণ করে, কারণ সে নিজের হাতে বস্তার মুখ খুলতে চায়। তখন তাবিতার হার্টবিট ফুল স্পিডে চলছিল। এই সিচুয়েশনটা আপনার অথবা আমার হলে কি হতো, বিষয়টা একবারও ভেবে দেখেছেন? তাবিতা কাঁদতে কাঁদতে বস্তার মুখ খুলে দেখতে পায় সেখানে একটি ছাগল। ঠিক সেই মুহূর্তে জুলি ইথানকে খামারে নিয়ে গিয়ে দরজা খোলা মাত্রই দেখতে পায় তাদের বাবার লাশ উল্টো করে ঝোলানো এবং বুকের অংশ থেকে মাংস খুবলে তুলে ফেলা হয়েছে। তারা দুজন সেটা দেখা মাত্রই জোরে একটা চিৎকার করে ওঠে, আর সেই চিৎকার শুনে সবাই এক দৌড়ে সেখানে চলে যায়। তখন তাবিতা সহ সবাই দেখতে পায় জিমের বিভৎস লাশ। তাবিতা এতটাই ভেঙে পড়ে যে সেটা আর এক্সপ্লেন করার অপেক্ষা রাখে না। জিমকে কারা কারা পছন্দ করতেন তারা সবাই কমেন্ট করুন। জিম আমার অনেক পছন্দের একটা চরিত্র ছিল। বয়েড জুলি ও ইথানকে সামাল দিয়ে এক্সট্রার কাছে যায়। তারপর সে ভেতরে এসে দেখতে পায় সেখানে লেখা রয়েছে নলেজ কামস অ্যাট এ কস্ট। বয়েডের মুখের ভাষা হারিয়ে যায়। সে কিভাবে তাবিতাকে এই সিচুয়েশনে সান্ত্বনা দেবে। অপরদিকে সুফিয়া সে লোকটির সামনে প্রার্থনা করার ভান ধরে মুচকি হাসে। তারপর প্রার্থনা শেষ করার অভিনয় করে উঠে পড়ে। মনে হচ্ছে সে তার পিতার শেষ বিদায় জানালো। তখন কেনি লোকটির মুখ ঢেকে দেয়। সোফিয়া তাকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব। কেনি তাকে জানায় এখন তারা বিষয়টা বয়েডকে জানাবে। সোফিয়া জিজ্ঞেস করে বয়েড কে। সে বলে বয়েড হলো এই শহরের একজন শেরিফ এবং ডিপ ফ্যাক্টো মেয়র। গতকাল সেই তোমাকে এবং তোমার বাবাকে গাড়ির ভেতর থেকে বের করেছিল। তারপর কেনি সোফিয়ার ভাঙা গ্লাস দেখে বলে এই শহরের স্টোর রুমে অনেকগুলো চশমা পড়ে আছে, ইচ্ছা করলে সে সেখান থেকে একটা পছন্দ করে ব্যবহার করতে পারে। সোফিয়ার চশমা কিন্তু সে অ্যাক্সিডেন্টটায় ভেঙে গিয়েছিল। এটা শুনে সোফিয়া খুশি হয়। এদিকে ইথান ঘরে এসে ভাঙচুর শুরু করে দেয় এবং বলতে থাকে সে এই শহরকে ঘৃণা করে না, সে তার বাবার কাছে যেতে চায়। তাবিতা তাকে থামাতে গেলে ইথান বলে তুমি সব সময় বাবার সাথে ঝগড়া করতে, তুমি বাবাকে ঘরে আসতে দাওনি। তাবিতা তাকে বোঝানোর চেষ্টা করে সে তার বাবার সাথে ঝগড়া করেনি, কিন্তু ইথান তার কথা না শুনে সেখান থেকে রাগ করে তার ঘরে চলে যায়। তাবিতা তার ছেলের কথা শুনে কাঁদতে থাকে। তখন জুলি সান্ত্বনা দেওয়ার জন্য ইথানের ঘরে চলে যায়। ওদিকে বয়েড ও জেড মিলে জিমের লাশ একটি কাঠের ভেতরে তুলছিল। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোনা সব দেখছিল। এরপর কার্ডে তোলা হয়ে গেলে বয়েড ও জেড চার্চের দিকে নিয়ে যাচ্ছিল। তখন ডোনা বলে সে এই মুহূর্তে ইথান ও জুলিকে চেক আউট করার জন্য তাদের বাসায় যাবে। এখন তারা কি করছে সেটা দেখা দরকার। এই বলে ডোনা সেদিকে চলে যায়। সেই সময় সেখানে অ্যালিসও উপস্থিত হয়। বয়েড তাকে বলে এই কাজে তাকে সাহায্য করতে হবে। অ্যালিস জানায় হ্যাঁ সে অবশ্যই করবে। তারপর তারা তিনজন মিলে জিমের লাশ চার্চের ভেতরে নিয়ে যায়। এলিস বলে তাবিতা ও তার সন্তানেরা এখানে আসার আগেই জিমের লাশ পরিষ্কার করে সাজিয়ে রাখতে হবে, যেন তারা জিমের বিভৎস লাশ দেখতে না পায়। জেড বলে ঠিকই বলেছ। তখন বয়েড বলে নলেজ কামস অ্যাট এ কস্ট এর মানে কি? এই কথা শুনে জেড বলে তাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। এদিকে সারা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে শহর অভিমুখে তাকিয়েছিল। তখনই ক্লিনিক থেকে কেনি ও সোফিয়া বেরিয়ে আসছিল স্টোর রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে। কেনি সারাকে দেখে জিজ্ঞেস করে সেখানে কি করছে। সারা উত্তর দেয় আজ সকালে শহরে জিমের লাশ পাওয়া গেছে। এই কথা শুনে কেনি সোফিয়াকে আপাতত ক্লিনিকে চলে যেতে বলে। তখন সোফিয়া বলে তুমি বলেছিলে স্টোর রুমে গিয়ে চশমা বদলিয়ে দেবে। সারা ব্যাপারটা বুঝতে পেরে কেনিকে বলে তুমি যাও, আমি সোফিয়াকে স্টোর রুমে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় সারা কেনিকে বলে আমি জানি তোমরা দুজন এখন একে অপরের কাছাকাছি রয়েছ, অর্থাৎ কেনি সোফিয়াকে পছন্দ করতে শুরু করেছে। আর ঠিক এই কথা শুনে আমার ভীষণ হাসি পেয়ে যায়, কারণ কেনি একের পর এক শুধু ছ্যাঁকাই খেয়ে যাচ্ছে। প্রথমে ছ্যাঁকা খেলো ক্রিস্টির কাছে, এবার ছ্যাঁকা খাবে সোফিয়ার কাছে, কারণ সোফিয়া তো আর মানুষ নয়, সে হলো একটি রাক্ষস, দ্য ইয়েলো ম্যান। তো কেনি সারার কথা শুনে বেশ খুশি হয়, আর সারা সোফিয়াকে স্টোর রুমের দিকে নিয়ে যায়। অপরদিকে জেড বয়েড ও অ্যালিসকে তার গবেষণা করার জায়গায় নিয়ে যায়। সেখানে জেড বলে 7টা বাচ্চা তাকে একটা কথা বারবার বলতো আংখুয়ে। প্রথমত সেটার মানে বুঝতে পারিনি। তারপর আমি ও তাবিতা মিলে একটি গাছ থেকে বেশ কিছু বোতল সংগ্রহ করি, যার ভেতরে বিভিন্ন সংখ্যা ও সাল ছিল।
আমি সেই সাল ডিকোড করে একটি মিউজিক নোট বের করেছি, আর সেই মোতাবেক আমি আর তাবিতা সেই গাছের সামনে গিয়ে নোট অনুযায়ী মিউজিক প্লে করি। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। সেই বাচ্চাগুলো তাদের সামনে আসে আর তারা এবার একই কথা বলে, আঁখ হয়ে। এবার আমরা বুঝতে পারি এর অর্থ রিমেম্বার, অর্থাৎ স্মরণ করা। আমাদের সবকিছু মনে পড়ে যায়। ওই রাক্ষসগুলো জিমকে মারার আগে দেওয়ালে লিখে রেখেছিল আমাদের জন্য, নলেজ কামস অ্যাট এ কস্ট, অর্থাৎ জিমের স্যাক্রিফাইসের মাধ্যমে তারা আমাদের কিছু জানাবে বা বুঝতে দেবে। তখন বয়েড বলে বহুদিন আগে, অর্থাৎ সিজন 2-এ সারা তাকে একটা কথা বলেছিল যখন তারা জঙ্গলে গিয়েছিল, ইফ উই পুশ টু হার্ড সামথিং উড পুশ ব্যাক, অর্থাৎ আমরা যদি খুব বেশি চাপ দিই তাহলে কিছু একটা আমাদের বিপরীতে চাপ দেবে। সহজভাবে বললে এর মানে হলো, যদি আমরা কোনো কিছু জোর করে করতে চাই বা সীমার বাইরে চাপ দিই তাহলে তার একটি প্রতিক্রিয়া বা রিয়াকশন আসবেই। বয়েড বলে সারার ভাইয়ের কাছেও একটি থিওরি ছিল এই শহরের ব্যাপারে। সে বিশ্বাস করত খোঁজাখুঁজি বা সত্য জানার চেষ্টা করা ঠিক না বা বিপজ্জনক হতে পারে। বয়েডের মুখে এমন কথা শুনে জেড একটু দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ তার মনে হচ্ছে বয়েড বোঝাতে চাচ্ছে তাদের অতিরিক্ত কোনো কিছুই করা ঠিক হবে না। বয়েড ব্যাপারটা বুঝতে পেরে বলে, তাহলে আমরা এখন কি করব? জেডের মুখ থেকে কোনো উত্তর আসে না। বয়েড আবার বলে, ধরে নিচ্ছি তুমি ও তাবিতা বারবার এই শহরে বিভিন্ন রূপে পুনর্জন্ম হয়ে আসছো এবং বারবার ব্যর্থ হচ্ছ। এমনকি ওই বাচ্চারা তোমাদেরকে বলছে তাদের বাঁচাতে, কিন্তু তারা তো অলরেডি মারা গেছে। তোমরা তাদের কিভাবে বাঁচাবে? জেড বলে, এই মুহূর্তে জানি না, তবে আমি এটার উপর কাজ করে যাচ্ছি। বয়েড বলে, ঠিক আছে, আরো ভালোভাবে কাজ করো। এই কথা বলে বয়েড অ্যালিসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সারা সোফিয়াকে ডাইনারে নিয়ে আসে, অর্থাৎ সেই ডাইনারের পেছনের রুমটাই স্টোরেজ। সেখানে ঢুকে সারা এক্সকে বসে থাকতে দেখে। সে তাদেরকে দেখে অন্যদিকে তাকায়, যেন সে তাদের সাথে কোনো কথাই বলতে চায় না। সারা সোফিয়াকে একটু অপেক্ষা করতে বলে তার কাছে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? এক্স বলে, তুমি যেহেতু আমার বন্ধু নও তাই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই কথা শুনে সারা আর কথা না বাড়িয়ে সোফিয়াকে নিয়ে স্টোর রুমে ঢুকে যায়। অপরদিকে জুলি ও ইথান তাদের রুমেই ছিল। সেখানে ইথান ঘুমিয়ে পড়েছিল আর জুলি তার মাথায় হাত বোলাচ্ছিল। একটু পর জুলি লক্ষ্য করে ইথান ঘুমিয়ে পড়েছে, তাকে ডাকলে উঠছে না। তাই সে চুপিসারে রুম থেকে বেরিয়ে আসে। তখন দেখা যায় ইথান চোখ খুলেছে, অর্থাৎ সে ঘুমের ভান ধরেছিল। সেই মুহূর্তে জুলি লক্ষ্য করে ডোনার নিচে পরিষ্কার করছে। জুলি তাকে জিজ্ঞেস করে তার মা কোথায়। সে বলে তাবিতা একটু বাইরে আছে, শীঘ্রই চলে আসবে। ডোনা তার কাছে জানতে চায় সে এখন কোথায় যাচ্ছে। জুলি বলে সে একটু হাঁটতে বের হচ্ছে। ডোনা বলে সেও তার সাথে যেতে চায়। জুলি বুঝতে পারে এই পরিস্থিতিতে ডোনা তাকে সান্ত্বনা দিতে চাচ্ছে। সে বলে সে সম্পূর্ণ ঠিক আছে, তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ওপরে ইথান ঘুমাচ্ছে। এই কথা বলে সে বের হয়ে যায়। তখন ডোনা বলে, তোমার যখন যা কিছু লাগবে সংকোচ করো না, আমাকে সব বলবে। এই কথা শুনে জুলি ঘর থেকে বের হয়ে যায়। তারপর সোজা রেন্ডালের কাছে যায় এবং জানায় তার বাবা আর বেঁচে নেই। রেন্ডাল দুঃখ প্রকাশ করে। এরপর জুলি বলে সে আবার ওই জায়গায় যেতে চায় যেখান থেকে তারা দুজন প্রথমবার টাইম ট্রাভেল করেছিল। রেন্ডাল তার কারণ জানতে চাইলে জুলি বলে সে তার বাবাকে বাঁচাতে চায়। এই বলে সোজা হাঁটতে শুরু করে। রেন্ডাল আর কথা বলার কোনো স্কোপ না পেয়ে তার পিছে পিছে হাঁটতে শুরু করে। ওইদিকে জেড তাবিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার খামারে যায়। তখন সে দেখতে পায় ওই মেসেজটি মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু সেটা কোনোভাবেই মুছছিল না। সে তাকে থামায় এবং বলে এটা তাদের মেমোরি। রাক্ষসেরা ধীরে ধীরে তাদের কাছে সবকিছু প্রকাশ করছে। তারা আমাদেরকে থামানোর চেষ্টা করছে, কারণ তারা অলরেডি ভয় পেয়ে গেছে, যেন আমরা কোনো কিছু আর চেষ্টা না করি। আমার মনে হয় আমাদের উচিত আবার খনন করা, যেন কোনো রহস্য বের করতে পারি। অর্থাৎ বিগত সিজন আমরা দেখেছিলাম বিদ্যুতের উৎস খোঁজার জন্য তাবিতা তার ঘরের বেসমেন্ট খনন করতে করতে তার গুহার একটি গুরুত্বপূর্ণ জায়গা বের করে ফেলেছিল, যার ফলে জিম যখন রেডিও সিগন্যালের মাধ্যমে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করছিল তখন ইয়েলোম্যান জিমকে বলেছিল তোমার স্ত্রী সেই কাজটা করছে যেটা একদমই করা উচিত হয়নি, আর এই ক্ষোভের কারণে সে জিমকে হত্যা করে। তো জেড বলে এই মুহূর্তে তোমার উচিত তোমার সন্তানদের সাথে থাকা। জেডের কথা শুনে তাবিতা চরম ক্ষেপে যায়।
সে বলে, এখন কি তাহলে তোমার সাথে ওই পোর্টালটির নিচে ফালতু ভায়োলেন্ট বাজাবো? তুমি তো কখনো কাছের মানুষকে হারাওনি, তুমি এটার কি বুঝবে? তুমি সব সময় সবাইকে নিজের মতো মনে করো। এই বলে তাবিতা সেখান থেকে বের হয়ে যায়। এদিকে এক্স এর মাথায় চিন্তা আসে সে আর এই শহরের ভেতরে থাকবে না, সে বের হয়ে যাবে। তাই সে চুপিসারে ক্লিনিকের অ্যাম্বুলেন্সে উঠে ইঞ্জিন স্টার্ট করে। ঠিক তখনই সেই শব্দে ক্রিস্টি ও মেরিয়াল বেরিয়ে আসে। তারা দুজন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই শুনছিল না। তখন তাকে বোঝানোর জন্য গাড়িতে ক্রিস্টি উঠে পড়ে। মেরিয়াল তাকে গাড়ি থেকে নেমে আসতে বলে, কিন্তু ক্রিস্টি তার কথা না শুনে সে এক্সকে বলে, চলো তোমার সাথে আমিও যাব। এক্স আর দেরি না করে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে। অপরদিকে শেরিফ স্টেশনে কেনির বয়েডের সাথে দেখা হয়ে যায়। কেনি তাকে বলে সে শুনেছে জিমের ব্যাপারে, এবং এমনকি সে এও শুনেছে রাক্ষসীরা নাকি নতুন কোনো মেসেজ দিয়েছে। বয়েড বলে এই মেসেজের ব্যাপারে জেডের কাছে থিওরি আছে, সেটা নিয়ে সে কাজ করছে। কেনি বলে এই শহরের ম্যাক্সিমাম লোকেরই কাছে কোনো না কোনো থিওরি আছে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে মিডিয়াল সেখানে চলে আসে আর বলে এক্স ক্রিস্টিকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এই শহর থেকে বের হওয়ার জন্য রওনা দিয়েছে। সে তাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু সে কিছুতেই থামেনি। বয়েড চিন্তায় পড়ে যায়। এইদিকে সোফিয়া সারার সাথে স্টোররুমের ভেতর থেকে বেশ কয়েকটা চশমার মধ্যে একটি চশমা পছন্দ করে। সারা বলে এটাতে তোমাকে বেশ মানিয়েছে। তারপর সোফিয়া সেখানে থাকা পুরনো জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। সারা বলে এগুলো বহুদিনের পুরনো, কিন্তু সে কখনো এভাবে ঘুরে দেখেনি। সোফিয়া এই শহরের নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করলে সারা বলে বহুদিন আগে বয়েড জঙ্গলের ভেতর থেকে বেশ কিছু ট্যালিসম্যান সংগ্রহ করে, আর সেই ট্যালিসম্যান ব্যবহার করার পরপরই এই শহরে রাক্ষসদের তাণ্ডব কমে যায়, কিন্তু ইদানিং অনেক বেশি বেড়ে গেছে। আবার এসব কথা শুনে সোফিয়া এমন ভান করছিল যেন তার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে। তখন সারা বলে আমার মনে হয় তোমার খিদে পেয়েছে, চলো তোমার খাবারের ব্যবস্থা করি। সোফিয়া বলে হ্যাঁ, তার খিদে পেয়েছে। এদিকে ডোনা লক্ষ্য করে অ্যাম্বুলেন্স নিয়ে কেউ খুব দ্রুত গতিতে তার সামনে দিয়ে বের হয়ে গেল। তখনই ওই অ্যাম্বুলেন্স শেরিফ স্টেশন ক্রস করে। বয়েড তাকে থামানোর চেষ্টা করলে এক্স কিছুতেই থামে না। ডোনা জানতে চায় কি হচ্ছে এসব। বয়েড বলে এক্স পালানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে ইথান লক্ষ্য করে ডোনা সবার সাথে ব্যস্ত রয়েছে, তাই সে একটা ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় তার বাবাকে খুঁজতে। এক্স ওই অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় ক্রিস্টিকে বলে আমি রাতের বেলায় এখানে এসেছিলাম, তাই ঠিক মতো বুঝতে পারিনি, আর তোমরা আমাকে এখানে আটকে রেখেছ। ক্রিস্টি বলে এলজেনের সাথে যা কিছু হয়েছে সেজন্য তুমি অনেক বেশি পেরেশানির মধ্যে আছো, এই কারণে তুমি এমন করছো। সে বলে তোমার কাজ হলো মানুষের সেবা করা, কারণ তুমি একজন ডাক্তার। সে বয়েডকে উদ্দেশ্য করে বলে সে এলজেনকে অনেক বেশি টর্চার করেছে, যেটা একজন শেরিফের কাছ থেকে কখনো আশা করা যায় না। ক্রিস্টি বলে তুমি তো নিজেও একজন পুলিশ, তুমি যেটা করছো এতেও কেউ ক্ষতিগ্রস্ত বা আহত হতে পারে। এক্স বলে যে যাই বলুক না কেন আমি পিছু হটবো না, যে করেই হোক আমি এখান থেকে বের হবই। তখন ওই পুরনো ধ্বংসাবশেষের দিকে জুলি ও রেন্ডাল হেঁটে যাচ্ছিল। পেছন থেকে রেন্ডাল জুলিকে থামিয়ে বলে ওই পুরনো ধ্বংসাবশেষে যাওয়ার পর কি হবে। জুলি একটু চুপচাপ হয়ে যায়। রেন্ডাল এবার তাকে জিজ্ঞেস করে এক্স্যাক্টলি তোমার বাবার সাথে কি হয়েছে। জুলি বলে এই রাক্ষসেরা আমার বাবাকে মেরে ফেলেছে। ইথান বলেছিল আমি একজন স্টোরি ওয়াকার, আমি আবার সেই জায়গায় গিয়ে আমার বাবাকে ফিরিয়ে আনবো। জুলি রেন্ডালকে অনুরোধ করে তাকে এই কাজের জন্য সাহায্য করার জন্য। এবার রেন্ডাল একটু ভেবে বলে আমাকে কি করতে হবে। অপরদিকে তাবিতা চার্চে যায় তার স্বামীকে দেখার জন্য। সেখানে তাবিতা জিমকে উদ্দেশ্য করে বলে সে তাকে কতটা ভালোবাসে, সে তাকে কতটা মিস করে, সে তার সাথে রাগারাগি করেছে, সেটার জন্য সে অনুশোচনা প্রকাশ করে। এরপর সে সেখান থেকে ফিরে আসে। এদিকে এক্স ঘুরে ফিরে আবার টাউনশিপে ফিরে আসে। তখন বয়েড হাত দিয়ে ইশারা করে থামানোর জন্য, কিন্তু সে কিছুতেই থামছিল না। ক্রিস্টি তাকে থামতে বললে এক্স বলে আমি ঘরে বসে দিনের পর দিন ওই রাক্ষসদের জন্য অপেক্ষা করতে আসিনি, আমি এই শহর থেকে বের হওয়ার চেষ্টা করেই যাব। তোমার কি মনে হয় বয়েড তোমাদের ওই রাক্ষসদের হাত থেকে বাঁচাতে পারবে? তোমার ধারণা ভুল, তার কিছুই করার ক্ষমতা নেই। ক্রিস্টি বলে তুমি এটাই মনে করো? এক্স বলে হ্যাঁ। অ্যাম্বুলেন্স যখন শেরিফ স্টেশন ক্রস করে তখন বয়েড বলে আজ সারাদিন তারা এটাই করে যাবে, তাই সে যে করেই হোক তাদেরকে এখন থামাতেই হবে। সে কেনিকে বলে ট্রিপ নিয়ে আসতে, যেটার মাধ্যমে তারা অ্যাম্বুলেন্সকে লিক করবে। কেনির সাথে সাথে সেটা আনতে চলে যায়। অন্যদিকে হেনরি ভিক্টরকে খুঁজতে খুঁজতে সে খামারে চলে যায়।
সেখানে সে দেখতে পায় এক কোনায় ভিক্টর একা একা কথা বলছে। সে বলছে তোমাদের এখানে আসা একদম উচিত হয়নি। হেনরি তাকে বোঝানোর চেষ্টা করলে সে কিছুতেই বুঝতে চাইছিল না। হেনরি বলে তোমার বন্ধু, এখন তোমার উচিত তার পাশে থাকা। তবুও ভিক্টর একই কথা বারবার বলছিল, তোমাদের এখানে আসা উচিত হয়নি, রাক্ষসীরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। এবার হেনরি বলে আমরা সবাই মিলে ওই রাক্ষসের মোকাবেলা করব। এই কথা শুনে ভিক্টর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এদিকে জুলি ও রেন্ডাল সেই ধ্বংসাবশেষের সামনে চলে আসে। জুলি রেন্ডালকে বলে তুমি সামনে হাঁটতে থাকো। কথা মতো রেন্ডাল ভেতরে হাঁটতে শুরু করে, কিন্তু তার সাথে কোনো কিছুই পরিবর্তন হয় না। জুলি তাকে ফিরে আসতে বলে, তারপর বলে আমি যখন ভেতরে হাঁটবো তখন কোনো খারাপ কিছু হলে তুমি আমাকে ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসবে। সে তাকে প্রমিস করায়। তারপর জুলি ভেতরে পা বাড়াতেই সে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। দেখতে পাই জঙ্গল অন্ধকার হয়ে গেছে আর রাক্ষসেরা একদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারিদিকে রাক্ষসের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। সেই মুহূর্তে জুলি দেখতে পায় আরফি কারের ভেতরে আলো ব্লিঙ্ক করছে আর রাক্ষসেরা তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে জিমকে দেখতে পায়। এটা সেই দৃশ্য যেটা সিজন 1-এ আমরা দেখেছিলাম। জুলি তার বাবাকে চিৎকার করে ডাকে, কিন্তু সে কিছুই শুনতে পারছিল না। তখন সে দেখতে পায় জিম টোনার সাথে আরফি কার থেকে বেরিয়ে যাচ্ছে আর বয়েড তাদের ব্যাকআপ দিচ্ছে। তো জুলি তার বাবাকে বাঁচানোর জন্য চিৎকার করে সেদিকে এগিয়ে যায়। তখনই একটা রাক্ষস তাকে ধরে ফেলে এবং মেরে ফেলার চেষ্টা করে। এদিকে রেন্ডাল দেখতে পায় জুলি কাঁদছে। সে কি করবে বুঝতে পারছে না। তখন জুলি রেন্ডালের নাম ধরে চিৎকার করতে থাকে। রাক্ষস তার ভয়ানক রূপ ধরে জুলিকে মেরেই ফেলে। ঠিক তখনই রেন্ডাল তাকে সেখান থেকে টানতে টানতে বের করে আনে আর জুলি অতীত থেকে বেরিয়ে আসে। সে ভয়াত্মকভাবে রেন্ডালকে বলে আমি বাবাকে দেখেছি। সে আবার সেদিকে ছুটে যেতে চায়, কিন্তু রেন্ডাল তাকে বাধা দেয়, কারণ এবার গেলে জুলির মৃত্যু নিশ্চিত। এদিকে তাবিতা এসে দেখে ইথান বাসায় নেই। সে নিচে এসে টোনাকে বলে ইথান কোথায়। টোনা বলে তার তো ওপরে থাকার কথা, কিন্তু ওপরে নেই। সে বলে আমি সম্পূর্ণ সময় বাড়িতে আছি। তারা দুজন কোথাও তাকে খুঁজে পায় না। ওদিকে বয়েড, কেনি ও মিরিয়েল রাস্তায় স্ট্রিম পেঁচিয়েছে অ্যাম্বুলেন্স লিক করে দেওয়ার জন্য। তখন অ্যাম্বুলেন্স সেই দিকে আসছিল। ক্রিস্টি এক্সকে বোঝানোর চেষ্টা করছিল এই শহর থেকে বের হওয়ার এটা একমাত্র রাস্তা নয়, কিন্তু সে কিছুতেই মানতে চাচ্ছিল না। তখনই রাস্তার মাঝখানে তারা ইথানকে দেখতে পায়। ক্রিস্টি গাড়ি থামিয়ে ইথানকে নিয়ে যেতে বলে, কারণ তার বাবা জঙ্গলে মারা গিয়েছিল। কিন্তু এক্স রাজি হয় না। তখন ইথান অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। ও মনে করে তারা তাকে দেখেনি। এক্স গাড়ি টান দিয়ে চলে যায়। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় তারা আবার শহরে চলে এসেছে। ক্রিস্টি গাড়ি থামাতে বলে, কিন্তু সে তা না করে স্পিড বাড়িয়ে সাইড কেটে বের হওয়ার চেষ্টা করে। তখনই ক্রিস্টি স্টিয়ারিং আটকে ধরে, যার ফলে স্ট্রিপের ওপর দিয়ে চলে যায় এবং গাড়ি লিক হতে থেমে যায়। বয়েড তাড়াতাড়ি গাড়ি থেকে ম্যারিলিয়াকে বের করে গালাগালি করতে থাকে এবং তাকে হ্যান্ডকাপ পরায়। তখন ক্রিস্টি বলে আমরা ইথানকে রাস্তায় হাঁটতে দেখেছি। বয়েড আরো বেশি চিন্তায় পড়ে যায়। সেই মুহূর্তে ইথান আরবি কারের সামনে গিয়ে পৌঁছায় এবং ভেতর থেকে সে রেডিওটি তার ব্যাগে ভরে নেয়, যেটা সে তার বাবার সাথে রেখেছিল। তারপর বের হতেই সে দেখতে পায় তার বাবা গাছের ওপর বসে আছে। সে ভীষণ খুশি হয় এবং তার বাবাকে জড়িয়ে ধরে। জিম তাকে বলে তুমি এখানে কি করছো? ইথান বলে আমি রেডিও নিতে এসেছি। আমি আসল থমাসের কাছে মেসেজ পাঠাবো। তুমি এখানে একা নও বাবা। জিম খুব খুশি হয়। সে ইথানকে বলে আমি তোমাকে লাস্ট কি বলেছিলাম যখন আমরা আরবি কারে এসেছিলাম? ইথান বলে যখন খারাপ কিছু ঘটবে তখন আমরা একে অপরের কাছাকাছি থাকবো এবং আমাদের বেস্টটা দিয়ে সাহায্য করার চেষ্টা করব। জিম বলে ঠিক বলেছ। পরে বলে এখন তোমাকে তোমার মা ও বোনের কাছে থাকতে হবে। তখন জিম বারবার পেছনে তাকাচ্ছিল, মনে হচ্ছে সে কিছু একটা শুনতে পাচ্ছে, কিন্তু ইথান কিছুই শুনতে পাচ্ছিল না। সে জিমকে বলে কি হয়েছে? জিম বলে কিছুই না। সে ইথানকে বলে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তোমাকে আমার প্রয়োজন। যখন আরবি কার দুর্ঘটনায় উল্টে যায় তখন তুমি অজ্ঞান ছিলে। সেই মুহূর্তে তুমি একটি স্বপ্ন দেখেছিলে। তোমার কি মনে আছে সেটা কি? ইথান বলে হ্যাঁ, লেক অফ টিয়ার্স। অনুবাদ করলে দাঁড়ায় অশ্রু, কিন্তু এখানে সেটা মেটাফরিক বা প্রতীকীভাবে বোঝানো হয়েছে। জিম বলে সেই লেক অফ টিয়ার্স এখানেই আছে। আমরা দুজন সেটা খুঁজতে বের হব। ইথান জানতে চায় কেন। তখনই সে পেছন থেকে তাবিতার ডাক শুনতে পায় যে তাকে খুঁজতে এসেছে। ইথান আবার সামনে থাকতে দেখে জিন গায়েব। এবার বাবা বাবা বলে ডাকতে থাকে। তখনই তাবিতা সেখানে চলে আসে। ইথান বলে এখানে তার বাবা ছিল, তার সাথে কথা বলেছে। তাবিতা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এখানে এপিসোড 2 শেষ হয়।
কমেন্টে জানাবেন আপনাদের এই 2 নম্বর এপিসোডটি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।